প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলে আসলাম ফিনান্স ব্যাংকিং এর আরো একটি ক্লাস নিয়ে। আজকে আমরা আলোচনা করব আমাদের একাদশ অধ্যায়ের পর্ব 3 নিয়ে। এই পর্বের আলোচনার টপিক থাকছে ইলেকট্রনিক ব্যাংকিং সেবা এবং ইলেকট্রনিক ব্যাংকিং এর যাবতীয় পণ্যগুলো আছে সেই প্রত্যেকটি পণ্যের কিছু বহু নির্বাচনী প্রশ্ন। তো আজকের পর্বে আমাদের প্রথমেই যে প্রশ্নটা থাকছে সেটি হচ্ছে একটি উদ্দীপক, এবং এই উদ্দীপকটা যদি আমরা একটু পড়ি, বলা হয়েছে ব্যবসায়ী জনাব সায়েমের সুপ্ত ব্যাংকে একটি হিসাব আছে। যুক্তরাষ্ট্রে অবস্থানকালে সুপ্ত ব্যাংকের সুরক্ষিত ওয়েবসাইটে তিনি তার সকল তথ্য প্রদান করেন। তিনি তার হিসাবের সকল তথ্য, অর্থ স্থানান্তর সহ বিভিন্ন লেনদেন ইন্টারনেটের মাধ্যমে করতে পারেন। 81 নং প্রশ্ন, জনাব সায়েম ইলেকট্রনিক ব্যাংকিং এর কোন সেবাটি পেয়েছেন? দেখো, একটা নির্দিষ্ট ওয়েবসাইটের কথা বলা হয়েছে। যখন আমরা ব্যাংকের নিজস্ব ওয়েবসাইটে আমাদের হিসাবের তথ্য, তারপর হিসাবের যাবতীয় লেনদেন সবকিছু যেখানে করতে পারি, সেটি হচ্ছে ইন্টারনেট ব্যাংকিং। অর্থাৎ এখানে তোমার ব্যাংকে যেতে হয় না। ব্যাংকে না যেয়ে তুমি ঘরে বসেই তোমার ইন্টারনেট, তোমার মোবাইল ফোন অথবা ল্যাপটপ, কম্পিউটার ব্যবহার করেই তুমি লেনদেনটা করে ফেলতে পারছো। এটা হচ্ছে ইন্টারনেট ব্যাংকিং। তারপর চলে যাচ্ছি 82 নং প্রশ্ন, বলা হচ্ছে জনাব সায়েমের সুপ্ত ব্যাংকে হিসাব খোলার ক্ষেত্রে বিবেচ্য, অর্থাৎ সে যদি এই হিসাবটা খুলতে চায় সেক্ষেত্রে তার কি কি দরকার? জমার অতিরিক্ত অর্থ উত্তোলনের সুযোগ, পর্যাপ্ত সুদ প্রদান করা হয় না এবং সপ্তাহে একাধিকবার অর্থ জমা রাখা যায়। যেহেতু সে একজন ব্যবসায়ী, তাই তার জন্য চলতি হিসাব উপযোগী, এবং চলতি হিসাবের ক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারি যে জমার অতিরিক্ত অর্থ উত্তোলনের সুযোগ রয়েছে এবং সপ্তাহে চাইলে একাধিকবার অর্থ জমা রাখা যায়। তারপর চলে যাচ্ছি পরবর্তী আরও একটি উদ্দীপকে। জনাব সজীব তিস্তা ব্যাংকের একজন গ্রাহক। সম্প্রতি তিনি উক্ত ব্যাংকের একটি পণ্য গ্রহণ করেছেন যা কেবল হিসাবে টাকা থাকা সাপেক্ষে ব্যবহার করতে পারেন। 83 নং প্রশ্ন, জনাব সজীব ব্যাংকের কোন পণ্যটি গ্রহণ করেছেন? জনাব সজীব ব্যাংকের কোন পণ্যটি গ্রহণ করেছে? দেখো, এখানে যে কথাটা বলা হয়েছে যে একটা পণ্য যেটা হিসাবের টাকা থাকলেই ব্যবহার করা পসিবল হবে, আদারওয়াইজ ব্যবহার করা যাবে না। তাহলে এই ধরনের পণ্য বা এই ধরনের কার্ড হচ্ছে ডেবিট কার্ড। 84 নং প্রশ্ন, উক্ত পণ্যটি ব্যবহারের ফলে জনাব সজীবের লেনদেনের নিরাপত্তা বৃদ্ধি পেয়েছে। তারপর বলা হচ্ছে দৈনন্দিন জীবনযাত্রা সহজ হয়েছে, ঋণ প্রাপ্তি সহজ হয়েছে। ডেবিট কার্ডের মাধ্যমে আমরা কোনো ঋণ নিতে পারি না, এটা নেওয়া পসিবল হয় ক্রেডিট কার্ডের মাধ্যমে। তাহলে আমরা বলতে পারি যে তার নিরাপত্তাটা বৃদ্ধি পেয়েছে এবং দৈনন্দিন জীবনযাত্রা আরও সহজ হয়ে গেছে। এরপর চলে যাচ্ছি 85 নং প্রশ্ন, বাণিজ্যিক ব্যাংক পণ্য ক্রয় বিক্রয়ে বিনিময় মাধ্যম সৃষ্টি করে কিভাবে? এটিএম কার্ড প্রদান করে। বিভিন্ন ধরনের এটিএম কার্ড আছে এবং তার মধ্যে যে কোনো একটা কার্ড, যেমন ডেবিট কার্ড আছে, ক্রেডিট কার্ডেরও অনেক ধরন আছে। তো একটা ডেবিট কার্ড অথবা একটা ক্রেডিট কার্ড ব্যবহার করে কিন্তু আমরা এখন বর্তমানে ক্রয় বিক্রয় কাজটা সহজ করে ফেলছি। 86 নং প্রশ্ন, কোনটি ব্যক্তিগত ঋণ? আমরা সাধারণত ক্রেডিট কার্ডকেই একটা ব্যক্তিগত ঋণ বলে থাকি, কারণ এটা কিছুটা ঋণের মতোই কাজ করে থাকে। তারপর আমরা একটা অ্যাব্রিভিয়েশন দেখি। এখানে বলা হয়েছে এটিএম এর পূর্ণরূপ কি? এটিএম এর পূর্ণরূপ কি? মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। অটোমেটেড টেলার মেশিন। অটোমেটেড টেলার মেশিন বানানটা অবশ্যই আমরা খেয়াল করব, অটোমেটেড টেলার মেশিন। তারপর চলে যাচ্ছি পরবর্তী আরেকটা উদ্দীপকে। মিস্টার রফিক একজন উচ্চ শিক্ষিত ব্যবসায়ী। তিনি সর্বদাই ব্যাংকিং ব্যবসার আধুনিক সুবিধাসমূহ কাজে লাগাতে সচেষ্ট থাকেন। তার ব্যাংক হিসাবটি একটি নিরাপদ ওয়েবসাইট, নাম এবং পাসওয়ার্ড দ্বারা নিবন্ধিত। এর ফলে মিস্টার রফিক 24 ঘন্টায় ব্যাংকিং সেবা গ্রহণের সুবিধা পাচ্ছেন। যখনই ওয়েবসাইট, পাসওয়ার্ড এই কথাগুলো বলা থাকবে তখনই সেটা হবে আমাদের ইলেকট্রনিক ব্যাংকিং এর ইন্টারনেট ব্যাংকিং। ঠিক আছে, পাসওয়ার্ড, ওয়েবসাইট এগুলো থাকা মানেই সেটা ইন্টারনেট ব্যাংকিং। এরপর চলে যাচ্ছি 89 নং প্রশ্ন, মিস্টার রফিক হিসাব পরিচালনার ক্ষেত্রে অন্যান্য যে সুবিধাগুলো পান তা হলো। হিসাব পরিচালনার ক্ষেত্রে অন্যান্য যে সুবিধাগুলো পান সেগুলো হলো হিসাব বিবরণী,
তহবিল স্থানান্তর, বিল প্রদান। দেখো আমরা যখন ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করি, আমরা ব্যাংক থেকে যা যা কাজ করতে পারতাম হিসাবে প্রত্যেকটা কাজ আমরা নিজেরাই ঘরে বসেই করে ফেলতে পারি। তাহলে এখানে হিসাব বিবরণীও আমরা বের করতে পারি, তহবিল স্থানান্তরও করতে পারি, আবার বিল প্রদানও করতে পারি। চলে যাচ্ছি আরো একটি উদ্দীপকে। মিজান সাহেবের কিছু ব্যবসায়িক পণ্য কেনার প্রয়োজন হলে হিসাবে পর্যাপ্ত না থাকা সত্ত্বেও তিনি ইলেকট্রনিক ব্যাংকিং বিশেষ সেবার মাধ্যমে কেনাকাটা সম্পন্ন করেন, তাহলে যা পরবর্তীতে ব্যাংককে পরিশোধ করেন। 90 নং প্রশ্নে বলা হচ্ছে যে মিজান সাহেব কোন সেবা গ্রহণ করেছেন। যেহেতু এখানে বলা হচ্ছে যে হিসাবের টাকা না থাকা সত্ত্বেও সে কেনাকাটা করতে পেরেছে, আমরা তাহলে বুঝতে পারছি এটা ক্রেডিট কার্ডের কথা বলা হয়েছে। 91 নং প্রশ্ন, ইলেকট্রনিক ব্যাংকিং এর জনপ্রিয়তার কারণ। ইলেকট্রনিক ব্যাংকিং এখন বর্তমানে খুবই জনপ্রিয় একটা সিস্টেম। তো এটার কারণ কি? কারণ হচ্ছে এটা আমাদেরকে সার্বক্ষণিক মানে একদম 24 ঘন্টায় ব্যাংকিং সেবা প্রদান করে, বৈদেশিক বিনিময়কে আরো সহজ করে তুলছে এবং সস্তা এবং সহজলভ্য ব্যাংকিং সেবাটাকে আরো সহজলভ্য এবং আমাদের কাছে খুবই ইজি টু ইউজ করে ফেলছে। তাহলে এখানে প্রত্যেকটি অ্যান্সার থাকছে। এরপর 92 নং প্রশ্ন, ব্যাংকের কোন সেবার মাধ্যমে বিদেশে তহবিল স্থানান্তর করা যায়? কোন সেবার মাধ্যমে আমরা বিদেশে চাইলে তহবিল স্থানান্তর করতে পারি? সেটা হচ্ছে ইন্টারনেট ব্যাংকিং, যেখানে সফটওয়্যার, পাসওয়ার্ড, ওয়েবসাইট এগুলোর মাধ্যমে আমরা ইউজ করতে পারি। 93, জনাব নাজিব ইলেকট্রনিক ব্যাংকিং সেবা নিতে চান, তার গ্রহণ করা উচিত ট্রাভেলার্স চেক, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড। দেখো ট্রাভেলার্স চেক কোনো ইলেকট্রনিক ব্যাংকিং সেবার মধ্যে পড়ে না, এটা খুবই পুরাতন একটা চেক। আগে মানুষজন যখন বিদেশে ঘুরতে যেত তখন এই ট্রাভেলার্স চেকটা সঙ্গে করে নিয়ে যেত। তবে এখন বর্তমানে যেটা বেশি প্রচলিত সেটা হচ্ছে ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ড। তারপর চলে যাচ্ছি 94 নং প্রশ্ন, নিচের কোন ব্যাংকিং পণ্যটি ব্যবহার করতে ব্যবহারকারীর ব্যাংক হিসাবে অর্থ থাকা আবশ্যক? ব্যাংকে তোমার হিসাবে টাকা থাকতেই হবে, তুমি যতটুকু টাকা উত্তোলন করতে চাচ্ছ সেই টাকা থাকতে হবে ডেবিট কার্ড ইউজ করতে হলে। 95, কোন ব্যাংকিং সিস্টেম নিরাপদ ও ওয়েবসাইটের নাম ও পাসওয়ার্ড দ্বারা নিবন্ধিত হয়? সেটি হচ্ছে ইন্টারনেট ব্যাংকিং। এরপর চলে যাচ্ছি 96 নং প্রশ্ন, অনলাইন ব্যাংকিং এর সুবিধা হলো সময় সাশ্রয় হয়, অর্থ স্থানান্তরের সুযোগ থাকে, সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত কিন্তু খোলা থাকে না, সাধারণত 24 ঘন্টায় এটিএম সার্ভিস আমাদেরকে প্রদান করা হয়। তাহলে এখানে সময় সাশ্রয় হয় অফকোর্স এবং অর্থ স্থানান্তরের একটা সুযোগ আমরা এখান থেকে পাই। চলে যাচ্ছি পরবর্তী উদ্দীপক। রনি তার পরিবার সহ জাফলং বেড়াতে যান, সেখানে যাবতীয় ব্যয় তিনি বিকাশের মাধ্যমে পরিশোধ করেন। তাহলে এখন বলছে বিকাশের টাকা ফুরিয়ে গেলে তার ছোট ভাইকে তার ব্যাংক হিসাবে টাকা জমা করতে বলেন, তারপর তিনি প্রয়োজনীয় টাকা ব্যাংক থেকে উত্তোলন করে যাবতীয় ব্যয় নির্বাহ করেন। 97, রনি তার ব্যাংক অ্যাকাউন্টে জমাকৃত টাকা কোন ব্যাংকিং এর মাধ্যমে উত্তোলন করেছে? সেটা এনি ব্রাঞ্চ ব্যাংকিং এর মাধ্যমে উত্তোলন করেছে। কারণ কি? দেখো কারণ হচ্ছে যে কোনো সময় তুমি চাইলে যে কোনো ভাবে যে কোনো শাখার মাধ্যমে তোমার হিসাবে টাকা জমা এবং উত্তোলন দুইটাই করতে পারো, এবং এইটাকেই আমরা সাধারণত বলে থাকি এনি ব্রাঞ্চ ব্যাংকিং অথবা অনলাইন ব্যাংকিং। 98, রনি ইলেকট্রনিক সেবা গ্রহণের ফলে যে সুবিধা ভোগ করেছে তা হলো নগদ অর্থ বহনের ঝুঁকি হ্রাস, যে কোনো মুহূর্তে লেনদেন করতে পারা, আর্থিক সংকট দূর হওয়া। দেখো এখানে কিন্তু প্রত্যেকটাই আমরা বলতে পারি, তাই না? তাহলে নগদ অর্থ বহনের ঝুঁকিটা কমে গেছে, তারপর যে কোনো সময় যে কোনো মুহূর্তে লেনদেন করার যে বিষয়টা সেটা পাচ্ছে, এবং আর্থিক সংকটও এখানে দূর হয়ে গেছে। ওকে, পরবর্তী চলে যাচ্ছি আরও একটা উদ্দীপক। মিসেস তিশার কাছ থেকে পাওয়া এমটিভি এর একটি চেক তার সিটি ব্যাংক হিসাবে জমা দিয়েছেন, সিটি ব্যাংক ওয়ান ব্যাংকের মাধ্যমে টাকা পেয়েছে।
99 নং প্রশ্নে বলছে উদ্দীপক অনুযায়ী ওয়ান ব্যাংকের কাজ হলো, ওয়ান ব্যাংকের কাজ কি? ক্লিয়ারিং হাউস, যেটা সাধারণত কেন্দ্রীয় ব্যাংক করে থাকে। দুইটা ব্যাংকের মধ্যে যে আন্তঃলেনদেন হয় সেই লেনদেনগুলো নিষ্পত্তি করার কাজ করে থাকে। 100 এখানে বলা হচ্ছে কোন ব্যাংকিং সিস্টেম একটি নিরাপদ ওয়েবসাইটে নাম ও পাসওয়ার্ড দ্বারা নিবন্ধিত হয়? এটা আমরা অলরেডি পড়েছি, ইন্টারনেট ব্যাংকিং। 101 কোন ইলেকট্রনিক ব্যাংকিং পণ্যের জন্য ব্যাংকে হিসাব আবশ্যকতা নেই, অর্থাৎ হিসাব থাকলেও হবে না থাকলেও হবে, টাকা থাকলেও হবে না থাকলেও হবে, এরকম যেই বিষয়টি সেটি হচ্ছে এটিএম। এখানে এটিএম বলতে আমরা শুধুমাত্র স্পেসিফিক্যালি ক্রেডিট কার্ডটাকেই কিন্তু বুঝাচ্ছি, কারণ এখানে তোমার হিসাবের কোনো আবশ্যকতা নেই। ঠিক আছে, তারপর চলে যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্ন, 102 নং প্রশ্ন। ইলেকট্রনিক ব্যাংকিং এর বিভিন্ন পণ্য ও সেবা হলো, মানে কোনটা ইলেকট্রনিক ব্যাংকিং সার্ভিসের মধ্যে পড়ে? রেসিডেন্ট ফরেন কারেন্সি, এটা হচ্ছে ব্যাংকের একটা হিসাব, এটাকে আমরা ইলেকট্রনিক ব্যাংকিং বলতে পারি না। তাহলে ইলেকট্রনিক ব্যাংকিং হচ্ছে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড এবং এটিএম কার্ড। তারপর চলে যাচ্ছি 103 নং প্রশ্নে, কোনটির মাধ্যমে বাকিতে মালামাল ক্রয় করার সুযোগ থাকে? বাকিতে যদি আমরা বলতে চাই তাহলে বলতে পারি ক্রেডিট কার্ড, কারণ ক্রেডিট কার্ড হচ্ছে এক ধরনের ব্যক্তিগত ঋণ। তারপর আরো একটা উদ্দীপক দেখি, এখানে বলছে জনাব হাসিমের একটি ফ্রিজ কেনা দরকার, তার প্রয়োজনীয় অর্থ না থাকায় তিনি ইলেকট্রনিক ব্যাংকিং সেবার মাধ্যমে ফ্রিজটি ক্রয় করেন, পরবর্তীতে তিনি সুদসহ অর্থ জমা দেন। তাহলে 104 নং প্রশ্নে বলা হচ্ছে যে হাসিম সাহেব ব্যাংকের কোন হিসাবটি গ্রহণ করেছে? এখানে হাসিম সাহেব যেহেতু বলা হয়েছে যে একটা ইলেকট্রনিক ব্যাংকিং সেবার মাধ্যমে তার ফ্রিজটা ক্রয় করেছে, পরবর্তীতে সে সুদসহ যতটুকু টাকার ক্রয় করেছে সম্পূর্ণ টাকা জমা দিয়ে দেয়। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি ক্রেডিট কার্ডের সেবাটি গ্রহণ করেছে। তারপর চলে যাচ্ছি 105 নং প্রশ্ন, এখানে বলছে ইলেকট্রনিক ব্যাংকিং সেবা গ্রহণের ফলে হাসিম সাহেবের ব্যক্তিগত দায় সৃষ্টি হয়েছে, সম্পদ বৃদ্ধি পেয়েছে, ব্যাংকে হিসাব খুলতে হয়েছে। ক্রেডিট কার্ড ব্যবহার করার জন্য ব্যাংকে কোনো হিসাবের আবশ্যকতা নেই, তাহলে এখানে অ্যান্সার হবে প্রথম দুইটি। লাস্ট ওয়ান 106 কোন কার্ডের মাধ্যমে জমাতিরিক্ত টাকা খরচ করা যায়? জমাতিরিক্ত টাকা খরচ করা যায় সেটি হচ্ছে ক্রেডিট কার্ডের মাধ্যমে। ক্রেডিট কার্ড মানেই হচ্ছে এক ধরনের জমাতিরিক্ত উত্তোলন করা, তাহলে সেটা আমরা খরচ করতে পারি ক্রেডিট কার্ড ব্যবহারের মাধ্যমে। তাহলে এই ছিল আমাদের একাদশ অধ্যায়ের পর্ব 3 এবং সর্বশেষ পর্বের আলোচনা। আশা করছি এই পর্বে প্রত্যেকটা প্রশ্নই সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছো। সো পরবর্তী পর্বগুলো দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।